নজিরবিহীন ঘটনা ঘটে গেল আজ সুপ্রিম কোর্টে। এই প্রথম সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করলেন, সেই সব খবরে নজর রাখবো। মিমি রয়েছে আপনার সঙ্গে। সুপ্রিম কোর্টে এসআইআর সংঘাত আর নিজের মামলায় নিজেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আইনজীবীরা লড়ছেন, আমরা কোথাও বিচার পাচ্ছি না। কমিশনকে 6টি চিঠি লিখেছি, কোনো উত্তর পাইনি। কমিশনের কোনো উত্তর পাইনি, আজ এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এজলাসে দাঁড়িয়ে তার সওয়ালে। সরাসরি চলে যাব মৈত্রী, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রী, আজ সকাল থেকেই তুমি আমাদের দেখাচ্ছিলে সুপ্রিম কোর্টের পালসটা ঠিক কি এবং এই মুহূর্তে, এবং সবাই যেদিকে তাকিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন কিনা, তিনি তার সওয়ালে কি কি বক্তব্য তুলে ধরেন, তুমি গোটাটাই ছিলে, কি কি চোখে পড়লো তোমার, একটু নির্যাস তুলে ধরো। দেখো, একেবারে যদি সকাল থেকে যদি নির্যাস বলতে হয় তাহলে সর্বোচ্চ আদালতকে কার্যত দুর্গে পরিণত করেছিল দিল্লি পুলিশ, এবং 10টার কিছু পরে 10:15 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা আসেন এবং একেবারে কোর্ট চত্বরে তিনি প্রবেশ করেন। এবং এই যে সরাসরি দেখছো যে গেট, সেই গেট দিয়ে ভেতরে গিয়ে সেখানেই কিন্তু ঘর হচ্ছে 1 নম্বর কোর্ট, অর্থাৎ প্রধান বিচারপতি সূর্যকান্তর কোর্ট হচ্ছে সেখানে, এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হন। এবং যখন মামলার সওয়াল শুরু হয়, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান তিনি তার যে পিটিশনে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছিল এবং যে আবেদনের কথা বলা হয়েছিল সেই আবেদনগুলি প্রকাশ্যে আনতে থাকেন। মূলত তাদের বক্তব্য কি ছিল? এক, যে ফাইনাল ড্রাফট লিস্ট বের করার ক্ষেত্রে সময় রয়েছে, আর মাত্র 11 দিন হাতে সময় রয়েছে। অন্যদিকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এই ধরনের ক্ষেত্রেও যে নোটিশ পিরিয়ড, সেই নোটিশ পিরিয়ডে মাত্র 4 দিন বাকি রয়েছে, এবং এখনও প্রায় 70 লাখেরও বেশি মানুষ বাকি রয়েছেন যাদের নোটিশের পরে যাদের শুনানির বাকি রয়েছে। ফলে প্রতিদিন প্রায় 15.5 লাখ মানুষের শুনানি করতে হবে যদি সময়ে শুনানি শেষ করতে হয়। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের যে হয়রানি হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামের যে সমস্যা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের যাদের পদবিগত সমস্যার কারণে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতাভুক্ত হয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হোক, তাদেরকে রেহাই দেওয়া হোক। এবং তারপরেই সর্বোচ্চ আদালতের থেকে অনুমতি নিয়ে বলতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতি একনলেজ করেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি একটা সময় তাকে বলতে শোনা যায় যে হেড অফ স্টেট তিনি নিজেই এখানে উপস্থিত রয়েছেন। এবং যখন মমতা ব্যানার্জি তিনি বক্তব্য রাখতে শুরু করেন, তিনি বলেন যে আমি রাজ্যবাসী এবং আমি বক্তব্য রাখতে চাই, তখন প্রধান বিচারপতিরা বলেন যে আমাদের কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিষয়গুলো তুললেন? তিনি তুললেন যে বাংলাকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। যে সমস্ত নির্বাচনমুখী রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যের যে নথি, যেখানে যেখানে এই মুহূর্তে যেখানে এসআইআর চলছে, সেখানে যে সমস্ত নথি নেওয়া হচ্ছে, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, পঞ্চায়েতের দেওয়া জমির নথি, এমনকি বয়সের যে বংশানুক্রমিক যে পত্র রয়েছে, সেগুলো রাজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং বাংলাকে টার্গেট করা হচ্ছে। বাংলাকে এই কারণে টার্গেট করা হচ্ছে, বাংলায় বাইরে থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার এনে নিয়োগ করা হচ্ছে এবং বিএলও ইআরওদের কোনো ক্ষমতাই দেওয়া হচ্ছে না। তিনি সেই অভিযোগ করলেন। তিনি জানালেন যে তিনি জাতীয় নির্বাচন কমিশনকে 6বার চিঠি লিখেছেন, কিন্তু তিনি কোনো সুরাহা পাননি এবং সেই জন্য একেবারে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাকে বলতে শোনা যায় যে গণতন্ত্র রক্ষা করুন, মানুষ অত্যন্ত অসহায় রয়েছেন, তারা কোথাও বিচার পাননি এবং সেই কারণেই আপনার দ্বারস্থ হয়েছি বা আমরা দ্বারস্থ হয়েছি, সেই কারণেই আপনাদের উপর আমাদের অনেক আস্থা রয়েছে, আপনারা বিচার করুন। সর্বোচ্চ আদালত আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন বেঞ্চ অত্যন্ত সময় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনানি শোনেন এবং তার প্রত্যেকটি বক্তব্য শোনেন। এবং একটা সময় এই যে পদবিগত সমস্যার কারণে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে, সেই বিষয় নিয়েও কিন্তু বক্তব্য রাখেন, মন্তব্য করতে শোনা যায় বিচারপতিদের। প্রথমে বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন দত্ত এবং দত্তা এই দুটো নামের ক্ষেত্রে কেউ DATTA লেখে, কেউ DUTTA লেখে, এর কারণে তো নাম বাদ দেওয়ার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনে আজকে একজনের নাম উল্লেখ করা হয়েছিল আলাউদ্দিন খান বলে, তার নাম খান না খাঁ, এই যে পার্থক্য, এর জন্য তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় চলে এসেছে। আবেদন করা হয়
যেন এইভাবে যাদের নাম এসে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় তাদেরকে যেন রেহাই দেওয়া হয়, না হলে প্রায় একদমই মৈত্রী, 20% অর্থাৎ of গতকাল voters প্রেস তারা কনফারেন্সেও আমরা শুনেছি মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গ তুলেছিলেন যে এই যে নাম বিভ্রাট, নামের বানানে সামান্য অদল বদলের জন্য ইংরেজি এবং বাংলা নামে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেই কারণে কেন ডেকে হ্যারাস করা হচ্ছে। তুমি সঙ্গে থাকো মৈত্রী, আবারও ফিরছি তোমার কাছে। একবার শুনবো তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেওয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগাল। যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিং এর, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আবারও কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, যে বিষয়গুলো আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো তুলে ধরেছেন, সেই অভিযোগগুলো আজ সিজেআই এর বেঞ্চ ধৈর্য ধরে শুনেছে এবং তাকে সময়ও দিয়েছেন সব বলার জন্য। এবং